নমস্কার, বাংলা স্ফিয়ারের প্রথম ভিডিওয়ে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। গতকাল সারা রাত্রির আমার জেগে কেটেছে। না, ইনসোমনিয়ার আক্রান্ত তো হয়ে আছি, কিন্তু সেই কারণে ঘুমোয়নি তা নয়। আসলে রাত্রির 2টো অবধি ভারত আর ইংল্যান্ডের দুর্ধর্ষ একদিনের 20 ওভারের খেলা দেখলাম। তারপরে অপেক্ষা করছিলাম, ততক্ষণে ঘুম উবে গেছে। অপেক্ষা করছিলাম আমেরিকায় এখন যিনি প্রেসিডেন্ট জো বাইডেন, তার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মুখোমুখি বিতর্ক বা দ্বৈরথ শোনার জন্য। মার্কিন নির্বাচনের এই একটা আশ্চর্য দিক, যেখানে একটা টেলিভিশন স্টুডিওয়, সেটা অধিকাংশ ক্ষেত্রেই CNN, দুজন প্রার্থী এসে দাঁড়ান এবং তারা কয়েকটি জরুরি বিষয়ে ধর্তাই দিয়ে দেন, আর এই দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে যার যা বক্তব্য তারা সেটা বলেন। এটা কেন করা হয়? এটা একটা আমেরিকার পলিটিক্যাল কালচারের অঙ্গাঙ্গী দিক। আমেরিকানরা মনে করে এই বিতর্কের মধ্য দিয়ে একজন প্রার্থীর যোগ্যতা অযোগ্যতা, বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে তার অবস্থান কি, এগুলো যতটা ভালো করে বোঝা যায় বা জানা যায়, সেটা জনসভার বক্তৃতা থেকে বা সোশ্যাল মিডিয়ার পোস্ট থেকে ততটা বোঝা যায় না। গতকাল অ্যাটলান্টায় CNN-এর হেডকোয়ার্টারে ট্রাম্প বনাম বাইডেনের যে বিতর্ক হয়ে গেল, সেটা কিন্তু আদৌ প্রত্যাশিত ছিল না। তার কারণ ভোট হবে সেই নভেম্বরে। এখনো পর্যন্ত এদের দুজন তাদের দলের জাতীয় কনভেনশন থেকে প্রার্থী হিসেবে যে চূড়ান্ত সম্মতির প্রয়োজন সেটা পাননি। সবাই ধরে নিয়েছেন ট্রাম্প পাবেনি, কেননা ট্রাম্প প্রাইমারিগুলোতে যেভাবে তার প্রতিদ্বন্দ্বীদের হেলায় কুপকাত করে এগিয়েছেন এবং যেভাবে তার পপুলারিটি গ্রাফ আমেরিকায় বাড়ছে, তাতে রিপাবলিকান প্রার্থীর ক্যান্ডিডেট যে তিনি হবেন তা নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশই নেই। কিন্তু গতকাল জো বাইডেন যেভাবে ধেড়িয়েছেন, তারপরে ডেমোক্র্যাট শিবিরে কার্যত ত্রাহি ত্রাহি রব পড়ে গিয়েছে। অনেকেই বুঝে উঠতে পারছেন না যে এমন একজন প্রেসিডেন্টকে আবার মনোনয়ন দিয়ে তারা আসলে ট্রাম্পের দ্বিতীয়বার হোয়াইট হাউসে ফেরার পথ সুগম করে দেবেন কিনা। আমি বিতর্কের ডিটেলে যেতে চাই না। এই বিতর্ক আসলে নির্ধারিত সময়ের অনেক আগে হয়েছে। কেন হলো? কেনই বা এই বিতর্ক করার প্রস্তাব এই দুই যুযুধান প্রার্থী এক কথায় মেনে নিলেন? ট্রাম্পের পক্ষ থেকে তার যে যুক্তিটা ছিল সেটা সহজেই বোঝা যায়। সেটা হচ্ছে তিনি এখন কিন্তু কনভিক্টেড ফেলান, অর্থাৎ ওই হাসমানি কেলেঙ্কারিতে তিনি এখন আর অভিযুক্ত নন, তিনি দোষী প্রমাণিত হয়েছেন। এছাড়াও আরও অনেকগুলো কেলেঙ্কারির ঘটনা নিয়ে বিভিন্ন কোর্টে মামলা বকেয়া আছে। অতএব ট্রাম্প একটা সুযোগ খুঁজছিলেন যে তিনি এই রকম একটি বিতর্কের মাধ্যমে মার্কিনদের বুঝিয়ে দেবেন যে তিনি যেমন ছিলেন তেমনিই আছেন
এইসব অ্যাডভার্স ঘটনা তার জীবনকে কোনোভাবে প্রভাবিত করেনি, এবং যে রূপে ট্রাম্পকে দেখতে আমরা অভ্যস্ত, একেবারে ঠিক সেইভাবেই ট্রাম্প নিজেকে এই বিতর্কে উপস্থিত করেছেন। যদিও 2020 প্রেসিডেন্ট নির্বাচনের আগে যেসব বিতর্ক হয়েছিল, সাধারণত 3টি বিতর্ক হয়, তাতে ট্রাম্পের যে মারমুখী একটা গাংহো ইমেজ তিনি খাড়া করার চেষ্টা করেছিলেন, গতকাল দেখলাম তার তুলনায় তিনি অনেকটাই পরিশীলিত। কিন্তু তার মানে এই নয় যে ট্রাম্প যখন বলছেন তখন সব সত্যি কথা বলবেন। তিনি অনর্গল একটার পর একটা মিথ্যা বলে গেলেন, কিন্তু মিথ্যেটা বললেন এত স্মার্টলি যে বোঝা গেল না এই ভদ্রলোকের বয়স 78 হয়ে গেছে, এত রকম কেলেঙ্কারির অভিযোগে তিনি পর্যুদস্ত। বরঞ্চ মনে হলো 2020 সালে ট্রাম্পের বয়স যেখানে ছিল, 2024-এও যেন সেটা সেখানেই আটকে আছে। দেখুন, এই আজব দেশ আমেরিকায় ট্রাম্পের ওই হাসমানি কেসে কনভিকশনের পরে তার জনপ্রিয়তা রিপাবলিকান সাপোর্টারদের মধ্যে শুধু যে হৈ হৈ করে বাড়ছে তাই নয়, তার ক্যাম্পেইনকে সাহায্য করার জন্য অর্থ সাহায্যের পরিমাণও এক লাফে অনেকটা বেড়ে গিয়েছে। অর্থাৎ এটা যেন মনে হচ্ছে একটা দেশের ভিতরেই দুটো দেশের যুদ্ধ চলছে। একটা দেশ হোয়াইট সুপারমেসিস্ট, আমেরিকা ফর দ্য হোয়াইটস, আমেরিকা নট ফর দ্য ইমিগ্রেন্টস, আমেরিকা বৈদেশিক নীতিতে উইল ডু নাথিং in which the country has no interest, ইত্যাদি এবং ইত্যাদি, যে টেমপ্লেট আমরা ট্রাম্পের জমানায় দেখেছি। উল্টো দিকে জো বাইডেন এবং তার পরামর্শদাতারা সম্ভবত এই বিতর্কের প্রস্তাবে রাজি হয়েছিলেন, কেননা অনেক দিন ধরেই আমেরিকার চর্চা চলছে বাইডেনের 81 বছর বয়স হয়ে গেল, তিনি কি শারীরিকভাবে আরও একটা 4 বছরের টার্মের শারীরিক ধকল নিতে সম্ভব, নাকি তার পক্ষে এত বড় একটা দায়িত্ব সামলানো সম্ভবই নয়। নানা রকম কাহিনী আমেরিকার কাগজে গত 1.5-2 বছর ধরে আমি পড়েছি। কোনো কাহিনীতে লেখা ছিল কথা বলতে বলতে বাইডেনের কথা আটকে গেছে, তিনি তোতলামি শুরু করেছেন। কখনো কখনো মনে হয়েছে যে তিনি তাৎক্ষণিক ডিমেনশিয়ায় আক্রান্ত। একবার প্রকাশ্যে তার হাত থেকে চায়ের কাপ আর প্লেট পড়ে গেল, কখনো তিনি সোজা একটুখানি হাঁটতে গিয়ে প্রপাত ধরণীতলে হয়ে গেলেন। সব কিছুই অব্যর্থভাবে এই ইঙ্গিত করছিল যে এজ হ্যাজ নাও ফাইনালি কট আপ উইথ দিস ওল্ড ম্যান। এটা তো বাইডেনের অপরাধ কিছু নয়।
81 বছর বয়সে শরীর যদি তাকে জবাব দেয়, কেননা তার ব্যক্তিগত জীবন খুবই ট্র্যাজিক। প্রথম স্ত্রী মারা গেছেন, পুত্ররা মারা গেছে, তা সত্ত্বেও তিনি আমেরিকার রাজনীতির পরিমণ্ডলে খুবই শ্রদ্ধেয় একজন ব্যক্তিত্ব। দীর্ঘদিন ধরে ডেমোক্রেটিক পলিটিক্স করছেন, ওবামার ভাইস প্রেসিডেন্ট ছিলেন, অতি সজ্জন মানুষ, ভদ্র, পরিশীলিত এবং মেপে মেপে কথা বলেন। কিন্তু গতকাল তিনি যা করলেন, তারপরে নিউ ইয়র্ক টাইমস আজকে তাদের এই খবরের শিরোনাম দিতে বাধ্য হলো। সেই নিউ ইয়র্ক টাইমস যারা সাধারণত প্রেসিডেন্ট ভোটের সময় ডেমোক্র্যাট প্রার্থীকে এন্ডোর্স করে থাকে, অর্থাৎ জো বাইডেন যদি এতৎসত্ত্বেও ডেমোক্র্যাটদের নমিনি হন, তাহলে তাকে এই নিউ ইয়র্ক টাইমস ফের এন্ডোর্স করবে বলেই আমার মনে হয়। কিন্তু আমেরিকান প্রেসের মাধুর্য বলুন, সততা বলুন, ওখানে কোনো গদি মিডিয়া, দিদি মিডিয়া, দাদা মিডিয়া বলে কিছু নেই। যা ঘটে, চোখের সামনে যা ঘটছে, সেই কথা অকপটে কবুল করতে তারা কখনো পিছপা হন না। এর ফলে জো বাইডেনের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে কিনা, তার মনোনয়ন ব্যাহত হবে কিনা, নিউ ইয়র্ক টাইমসে বিজ্ঞাপন বন্ধ হয়ে যাবে কিনা, নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টারদের কাছে পুলিশের হাজিরার চিঠি এসে পৌঁছবে কিনা, এইসব ঝক্কি ঝামেলা মার্কিন মুলুকে নেই। মার্কিন মুলুকের মাস মিডিয়া এখনো পর্যন্ত আদর্শ মাস মিডিয়া যা হওয়া উচিত তার কাছাকাছি রয়েই কাজকর্ম করছে। নিউ ইয়র্ক টাইমস তাই আজকে কোনো রকম ঢাকঢাক গুড়গুড় না করে তাদের কপির শিরোনাম দিয়েছে, এ ফাম্বলিং পারফরম্যান্স অ্যান্ড এ প্যানিকিং পার্টি। এ ফাম্বলিং পারফরম্যান্স মানে ভীরু, কম্পিত, এবং এই তার মূর্তি দেখে মা যা হইয়াছেন, সেই মূর্তি দেখে ডেমোক্রেটিক পার্টির অন্দরে যে একেবারে গেল রব শুরু হয়ে গেছে। পার্টির প্রধান নেতারা এই বিতর্ক শেষ হওয়া মাত্র যেভাবে নিজেদের মধ্যে উদ্বেগ প্রকাশ করেছেন, হোয়াটসঅ্যাপ চালাচালি করেছেন, কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় নিজেদের ডিসঅ্যাপয়েন্টমেন্ট ব্যক্ত করেছেন, তাতে জো বাইডেনের মনে হওয়া উচিত যেভাবে খাল কেটে কুমির না ডাকলেই তিনি ভালো করতেন। কি বলছে, কি বাইডেনের পারফরমেন্স কি? সংক্ষেপে, over the course of 90 minutes, a raspy-voiced Mr. Biden struggled to deliver his lines and counter a sharp, though deeply dishonest, former President Donald J. Trump, raising doubt about the incumbent president's ability
to wage a vigorous and competitive campaign 4 months before the election, rather than dispel concerns about his age. Mr. Biden, 81, made it the central issue. This is journalism at its best. In one paragraph, this brilliant reporter has summed up. এবং তারপরে কাহিনীতে রয়েছে যে এর ফলে কি হবে। এর ফলে যেটা হতে পারে, বাইডেন ইজ অ্যাবাউট টু ফেস এ ক্রেসেন্ডো অফ কলস টু স্টেপ অ্যাসাইড। একজন যিনি ডেমোক্রেটিক পার্টির স্ট্র্যাটেজিস্ট হিসেবে খুব বিখ্যাত, তিনি নাম না করে নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, দুঃখের সঙ্গেই বলেছেন, Joe had a deep well of affection among Democrats. It has run dry. The man on the stage with Trump cannot win. The fear of Trump stifled criticism of Biden. Now that same fear is going to fuel calls for him to step down. বাইডেনের শরীর খারাপ, তিনি অশক্ত, ক্রমশ জড়া তাকে গ্রাস করছে। আর এসব সত্ত্বেও ডেমোক্রেটিক পার্টির লোকেরা তাকে মেনে নিয়েছিল, এ কথা ভেবে যে বিকল্পটা তো আফটার বাইডেন দেন ইট উইল বি ডেলিউজ। অর্থাৎ ট্রাম্পের ফেরার ভয়, প্রত্যাবর্তনের ভয় ডেমোক্র্যাট শিবিরকে জো বাইডেনের নেতৃত্ব এবং প্রার্থীপদের পিছনে অনেকখানি সংঘবদ্ধ করে রেখে দিয়েছিল। গতকালের এই বিতর্ক শেষে তাদের মনে হচ্ছে যে এরপরে তো আমেরিকানরা মনে করতে শুরু করবেন ট্রাম্পের চেয়েও বড় বিপদ হবে জো বাইডেনকে দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত করা। জো বাইডেন কি সত্যিই সরে যাবেন স্বেচ্ছায়? দেখুন, এই একটা ব্যাপারে না, পলিটিশিয়ানস অল ওভার দ্য ওয়ার্ল্ড শেয়ার এ সেম ক্যারেক্টারিস্টিক। সেটা হলো একবার ক্ষমতা পেলে বা পদে বসলে সহসা কেউ তা ছাড়তে চায় না। তিনি যে অশক্ত হয়ে পড়ছেন, কথাবার্তা বলতে আটকে যাচ্ছেন, বিপক্ষের সমালোচনার ঠিকমতো জবাব দিতে পারছেন না, সব মিলিয়ে একটা জেরিয়াট্রিক ওয়ার্ডের পেশেন্টে পরিণত হয়েছেন। বাইডেন আজ পর্যন্ত সেটা মানেননি। এমনকি গতকাল ওই রকম ধ্যারানোর পরেও যখন সাংবাদিকরা জিজ্ঞেস করেছে, তখন তিনি একেবারে পোকার ফেস চেহারা নিয়ে বলেছেন, আই থিঙ্ক উই ডিড ওয়েল। একজন রিপোর্টার জিজ্ঞেস করেছেন, মিস্টার প্রেসিডেন্ট, why couldn't you answer
the lies and the false allegations leveled against you by Mr. Trump. সবচেয়ে প্রফাউন্ড উক্তিটা করে স্টেজ থেকে নেমে গেছেন বাইডেন। আমিও সেই উক্তিটি আপনাদের শুনিয়ে এই এপিসোডের পালা শেষ করছি। বাইডেন বলেছেন, ইট ইজ ইম্পসিবল টু ডিবেট উইথ এ লায়ার। মিথ্যেবাদীর সঙ্গে কোনো বিতর্ক করা সম্ভব নয়। এটা একটা প্রোফাউন্ড স্টেটমেন্ট হিসেবে ইতিহাসে থাকবে। কিন্তু ভোট এমন খেলা, মানুষের মন এমন বস্তু যে মিথ্যেটা যে স্মার্টলি বলতে পারে, মানুষের কাছে সেই গ্রহণযোগ্য হয় যে সত্যি কথাটা ক্যাবলার মতো করে বলে বা বলতে পারে না, মানুষ তাকে নেতৃত্ব দেওয়ার যোগ্য বলে বিবেচনা করে না। দুর্ভাগ্যজনক হলেও এটাই সত্যি। ভালো থাকবেন। ফিরে আসবো রাত্রি 9টায় আমার লাইভ অনুষ্ঠান নিয়ে। নমস্কার।